মুখোমুখি শুরু করছি জবাব চায় বাংলা। এই মুহূর্তে কোভিডের দ্বিতীয় ঢেউ প্রতিনিয়ত উদ্বেগ বাড়াচ্ছে। কোভিডের পজিটিভ হওয়ার পর থেকে নেগেটিভ হওয়ার পর পর্যন্ত বিভিন্ন শারীরিক সমস্যা, বিশেষ করে নেগেটিভ হয়ে যাওয়ার পরও যে সমস্ত শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তাতে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, একই সঙ্গে পেশি ব্যথা সহ নানান সমস্যা। কিভাবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন? চিকিৎসকদের পরামর্শ নিশ্চয়ই এর পরবর্তীতেও কাজ আসবে, যখন আফটার কোভিড সিচুয়েশনে যেভাবে হ্যান্ডেল করবেন আপনারা। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কোভিড নেগেটিভ হয়ে গিয়েছেন তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত সমস্যার কি সমাধান বলবেন চিকিৎসকেরা। আজকে জবাব চায় বাংলার প্যানেলে থাকছেন বিশিষ্ট চিকিৎসকেরা, কিন্তু প্যানেলে আলোচনা শুরু হওয়ার আগে নজর রাখবো একটি বিশেষ প্রতিবেদনে। করোনার দাপট অব্যাহত, প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোভিড জয় করার পরেও শরীরে দেখা দিচ্ছে নানান উপসর্গ। সেই উপসর্গ থাকছে বেশ কিছুদিন। সুস্থ হয়ে ওঠার পর উপসর্গ ফিরে আসছে জ্বর, স্বাদ গন্ধ না থাকা, শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিচ্ছে, থাকছে বমি ভাব ও দুর্বলতা। অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। সেরে ওঠার পর রোগীদের এই সমস্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। একটা হচ্ছে আবার ফিরে আসছে জ্বর, সাধারণত ভাইরাল জ্বর 7 দিনের বেশি থাকে না, এটা আমরা পড়াশোনা করে এসেছি। কিন্তু এইখানে দেখা যাচ্ছে 7 কেন, জ্বরটা থেমে গেল, আবার নতুন করে জ্বরটা এলো। এই একটা জায়গা যেটা ভাবাচ্ছে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো, বমি বমি ভাব, উঠতে পারছে না, এত দুর্বল। এই কয়েকটা জিনিস। আর তারপর হচ্ছে শ্বাসকষ্ট, বেশ কিছুদিন ভালো ছিল, তবে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এইগুলো কিন্তু আমাদের একটু ভাবাচ্ছে। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজন মানসিকভাবে পাশে থাকা। হয়তো তার শ্বাসকষ্ট নেই, কিন্তু তার প্যানিক অ্যাটাকস, মনে হচ্ছে শ্বাসকষ্ট, আমি মরে যাবো এক্ষুনি। কিন্তু সেক্ষেত্রে অক্সিজেন দিলে কিন্তু মানুষ মারা যাবে, দরকার নেই। তাকে সেখানে কিন্তু কাম ডাউন করো, ঠান্ডা করো, কিছুই না, সেরে উঠবে। 80% মানুষ হচ্ছে মাইল্ড কেস, তারা সেরে উঠবে, এটা ঘটনা, এটা প্রমাণিত। তো তাকে বোঝাতে হবে। সেইখানে বাড়ির লোকের একটা দায়িত্ব যেরকম আছে, ডাক্তারেরও সেরকম দায়িত্ব আছে, তাকে কিন্তু রিঅ্যাসিওরেন্সটা দেওয়া। করোনার বিরুদ্ধে যুদ্ধে একজোট সকলেই। অদৃশ্য এই ভাইরাসের মুখোমুখি দাঁড়িয়ে গোটা মানব সমাজ। প্রয়োজন সার্বিক সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, চিকিৎসকদের পরামর্শ মেনে চলা, সর্বোপরি আক্রান্ত হয়ে ওঠার পরেও অবহেলা না করা। তবেই এ লড়াইয়ে জয়ী হতে পারবো আমরা, এমনটাই মত চিকিৎসক মহলের। রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলার প্যানেলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, রয়েছেন ডক্টর সুস্মিতা রায়চৌধুরী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ রয়। স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। ডক্টর কুণাল সরকারের কাছে প্রথম প্রশ্ন আমার। ডক্টর সরকার, নেগেটিভ হয়ে যাওয়ার পরও শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, অস্থিরতা, এই সমস্ত সমস্যা দেখা দিচ্ছে। কি উপায়, কিভাবে চিকিৎসা? ডক্টর সরকারের হ্যালো, হ্যাঁ ডক্টর সরকার, শুনতে পাচ্ছি ক্লিয়ার। মানে যারা হসপিটালে আসছে তারা মোটামুটি দুটো ভাগের মধ্যে। একটা ভাগ হচ্ছে যে যারা খানিকটা মডারেট বা যারা একেবারে মাইল্ড সমস্যার মধ্যে আছে তারা বাড়ি, যারা মাঝামাঝি সমস্যার মধ্যে আছে, একটু অক্সিজেন লেগেছে, একটু স্টেরয়েড লেগেছে ইত্যাদি, তারা হাসপাতালে হয়তো 7 দিন, 10 দিন, 8 দিন থেকে তারা মোটামুটি একটা বিরাট ক্ষয়ক্ষতি না দেখে তারা বাড়ি চলে যায়। এবার আরেকটা সেগমেন্ট আছে যারা হসপিটালে, যাদের একটা প্রবল যুদ্ধের মধ্যে দিয়ে গেছে, কেউ ইন্টেনসিভ কেয়ারে ছিলেন, কেউ ভেন্টিলেটরে রয়েছেন, কেউ এক্সপোর মধ্যে দিয়ে গেছেন। সুতরাং সবাই কিন্তু পোস্ট নেগেটিভ স্ট্যাটাসটা এক হবে না। যাদের ধাক্কাটা, যাদের যুদ্ধটা অল্পের ওপর দিয়ে গেছে, তারা বাড়ি গিয়ে অধিকাংশ মানুষরা নিজেরাই নিজেদের হাঁটা চলাফেরা করে, একটু ফিজিওথেরাপি করে, এক্সারসাইজ করে দেখা যাবে যে তারা লাভবান হয়তো, সাথে কিন্তু একটা স্বাভাবিক চলাফেরা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফিরে গেছে। এবার আমাদের লক্ষ্যের মধ্যে তারাই বেশিরভাগ থাকবে যারা কিনা হাসপাতালে মডারেটেড পোস্টে ছিল
ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন, হাই ফ্লো লেগেছে, লেগেছে, তাদের মেইন যে প্রবলেমটা হবে, একটা হচ্ছে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, রেগুলার ফিজিওথেরাপি, মাসেল ফিটনেস, গায়ে হাতে পায়ে ব্যথা, লাংস, এটা ডাক্তারের চোখে রেখে ডাক্তার, ফিজিওথেরাপিস্ট এবং প্রয়োজন হলে কিছু মেন্টাল হেলথ যারা দেখেন, যারা পজিটিভ রিপোর্ট করেন, যারা কাউন্সিলর, যারা সাইকোলজিস্ট, তাদেরও হেল্প। আর মেইন যে কথাটা সেটা হচ্ছে যে করোনার যে ধাক্কাটা, এই বেশিরভাগ ধাক্কাটা কার উপর দিয়ে যাচ্ছে? আমাদের লাংসের উপর দিয়ে যাচ্ছে। এই যে লাংসের উপরে যাদের আমরা অলরেডি জানি যে লাংসটা একেবারে প্রায় 2 মাস হয়ে তাকে আমাদের খারাপ করে বাড়ি থাকতে হয়েছে, তাদের ভীষণভাবে চোখে রাখতে হবে। তাদের এক্সরে কিরকম আছে, পরবর্তীকালে তার লাং ফাংশন করে একটা স্ক্যান করে, কারণ করোনার যুদ্ধটা হাসপাতালে যুদ্ধ নয়, প্রায় 2 সপ্তাহের একটা স্টেজ, এবং যারা এই তীব্র যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন তাদের অন্তত 4-6 মাস আমাদের নেক নজরে রাখতে হবে, না হলে কিছু সমস্যা অনেক পেশেন্টদেরই আমরা দেখছি। একেবারে ডক্টর সুস্মিতা রায়চৌধুরীর কাছে জানতে চাইব, বুকে চাপ অনুভব করছেন অনেকে, ইভেন অনেকে সুস্থ জীবনে ফিরে আসার পর, পুরোপুরি নেগেটিভ হয়ে যাওয়ার পর যখন স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তখনও বুকে চাপ অনুভব করছেন, সেক্ষেত্রে সিটি স্ক্যান করার কথা বলা হচ্ছে। এই স্ক্যানের তো একটা বিপরীত দিকও রয়েছে, সেক্ষেত্রে কি পরামর্শ তাদের প্রতি? হ্যাঁ, তো সবচেয়ে বড় প্রথম কথা যেটা কুনালদা বললেন, যে মাইল্ড যাদের অসুখ হয়ে থাকছে তাদের শুধু ফলো আপ একবার ক্লিনিকে গিয়ে ডাক্তারের সঙ্গে করে নেওয়াটা দরকার। সকলের সিটি স্ক্যান রিপিট করার প্রয়োজন হয় না, এবং নেগেটিভ হয়ে যাওয়ার পরেই যে স্ক্যান করতে হবে তার কোনো মানে নেই, যেহেতু রেডিওলজিক্যালি বা এক্সরে বা সিটি স্ক্যানে যে চেঞ্জেসগুলো আছে সেগুলো কোনো সময় কোনো ক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহ নেয় পরিষ্কার হতে। বুকে চাপ হওয়ার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে যে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে এতে কতটা অ্যাংজাইটি আছে, কতটা টেনশনের জন্য হচ্ছে, কতটা আসলে বুকের চাপ হচ্ছে। যাদের অ্যাজমা বা সিওপিডি থাকে তারা নিজের নিয়মিত ইনহেলার নিচ্ছেন কিনা, কেননা এই প্রদাহের জন্য শ্বাসনালী কোভিডের পর অনেকের ফুলে যায়, তাতে শ্বাস প্রশ্বাসে কিছুটা কষ্ট হয়। যদি তাদের মডারেট বা সিভিয়ার অসুখ হয়ে থাকে, হাসপাতালে ভর্তি হতে হয়, বা অসুস্থতার জন্য অনেকগুলো ওষুধ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে যেমন কুনালদা বললেন, তাদের আমরা প্রথমে যখন ওপিডিতে দেখি বা হাসপাতালে দেখি, সবচেয়ে প্রথমে একটা 6 মিনিট ওয়াক টেস্ট, যেটা খুবই সহজ পরীক্ষা, যেটা সকলে যাদের মাইল্ড অসুখ হয় তাদের বাড়িতে করতে বলা হয়। পালস অক্সিমিটারটা লাগিয়ে প্রথমেই অক্সিজেন স্যাচুরেশন দেখে নেওয়া, 6 মিনিট হাঁটার পর দেখা যে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করছে কিনা। সে যদি ফল করছে তাহলে অবশ্যই, যদি তাদের স্ক্যান আগে না করা থাকে, করার প্রয়োজন হতে পারে, কিন্তু সকলের স্ক্যান লাগে না, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মতন। দ্বিতীয় হচ্ছে অনেকের ভিটামিন ডি প্রচুর কম থাকে, ভিটামিন ডির জন্য চাপ ভাব বা ব্যথা থাকতে পারে, সেটাও আবার ডাক্তাররা দেখে প্রয়োজন বুঝে ভিটামিন ডি রিপ্লেসমেন্ট দিতে পারেন। আর তৃতীয় হচ্ছে অনেকের হার্টের ওপরে ইফেক্ট হতে পারে। এগুলো প্রত্যেকটা মানুষের বুকে চাপ থাকার কারণ আলাদা হয়, আর সেটা ইন্ডিভিজুয়ালাইজড বেসিসে ডাক্তাররা বুঝে সেটার চিকিৎসা করেন। প্রত্যেকটা বুকে চাপের জন্য সিটি স্ক্যান করার প্রয়োজন হয় না। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ বলবো কেন, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আফটার কোভিড পেশি ব্যথা, নানান পেশিতে ব্যথা, ওভারঅল শরীরে ব্যথা থাকছে। সেটা কি স্বাভাবিক, নাকি তার একটা সেদিকেও একটা বিশেষ নজর দিতে হবে যে ব্যথাটায় বেশি দিন যদি দীর্ঘায়িত হয় তাহলে কনসালটেশন দরকার? ব্যাপারটা হচ্ছে কোভিড একটা ভাইরাল ইনফেকশন। এই ভাইরাল ইনফেকশন অনেকগুলো সিস্টেমকেই এফেক্ট করতে পারে। মেনলি আমরা যেটা এখন প্রবলেমে পড়ছি সেটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট যখন ইনফেক্টেড হচ্ছে বা নিউমোনিয়া যখন হচ্ছে, এটাতে এবং সাইটোকাইন স্টর্মে এটাতেই ম্যাক্সিমাম যে মর্টালিটি বা সিভিয়ার ডিজিজগুলো হচ্ছে। কিন্তু ফার্স্ট ওয়েভটা হয়ে যাওয়ার পর আমরা যেমন দেখতে পাচ্ছিলাম প্রচুর পেশেন্ট আবার রিঅ্যাডমিশন নিচ্ছে বিভিন্ন কারণে।
যেমন স্যার বা ম্যাডাম বললেন যে পোস্ট কোভিড কার্ডাইটিস বা আদার সিস্টেম ইনফেকশন হচ্ছে, সেরকম মাস্কুলোস্কেলিটাল সিস্টেমেও মায়োসাইটিস বা এই ধরনের সিমটমগুলো আসছে। এইগুলো পরবর্তীকালে লং টার্ম কি সিকুয়েলি করবে সেগুলো এখনো আমাদের জানা নেই। তবে ডেফিনেটলি কোভিড থেকে রিকভারি হওয়ার পরে পেশেন্টের একটা রেস্ট দরকার, যাতে ভাইরালে যে উইকনেস হচ্ছে বা ইমিউনিটি কমে যাচ্ছে বা অন্য সিস্টেমগুলো যে ইনফ্লামেশন হচ্ছে সেইগুলো একটু রিকভারি হয়। মাস্কুলার সিস্টেমকেও আমাদের পিএমআর বা অর্থোপেডিক ডিপার্টমেন্টে এদেরকে দেখাতে হবে যে এদের লং টার্ম সিকুয়েলিগুলো এখনো কিন্তু আমাদের অজানা। তবে পোস্ট কোভিড ফার্স্ট ওয়েভের পরে প্রচুর পেশেন্ট ভর্তি হয়েছে যারা নানা রকম ইনফেকশন, মায়োকার্ডাইটিস বা মায়োসাইটিস নিয়ে প্রেজেন্ট করেছে। বেশ, ডক্টর কুণাল সরকার, হৃদরোগীরা বিশেষ করে বাইপাস সার্জারি করা রোগীর আফটার কোভিড কী ধরনের তাদের নিয়ম মেনে চলা উচিত, কিভাবে তারা নিজের শরীরের দিকে নজর রাখবেন, কখন দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনো যদি কমপ্লিকেশনস নাও থাকে? যাদের আমাদের হার্টের সার্কুলেশনের প্রবলেম আছে তাদের ধরো কারো বাইপাস হতে পারে, কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে, আবার অনেকে হয়তো ওষুধপত্রের মধ্যে গেছে। সবাই যে কাটাকুটি হয়েছে তা তো নয়, কিন্তু কোভিডের যে মেন সমস্যাটা, ভাইরাসটা আমাদের ঢুকে যেরকম একেবারে কেতাবি ধরনের ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন করে, এটা কিন্তু সেরকম টেক্সটবুক ইনফেকশন করে না। এর ধর্মটাই হলো এটা ছোট ছোট আমাদের রক্তের মধ্যে যে ব্লাড সেলগুলোকে আছে, তো সেগুলোকে যাকে বলে বিরক্ত করে। অ্যান্ড বিকজ অফ দ্য ইরিটেশন অফ দ্য ব্লাড সেলস সারা ছোট ছোট ব্লাড ক্লট ফর্ম করতে থাকে। তো আমরা যেটা একটা চিন্তা বা ভয়ের, যাদের হার্টের মধ্যে ব্লকেজ আছে, হয়তো কারো বাইপাস হয়েছে কিংবা কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, তাদের এই সমস্যাগুলো বেড়ে না, তাদের ওই জন্য প্রথম থেকেই আমরা যখন কোভিড পেশেন্টের ব্লাড টেস্ট করি এবং যাদের ক্ষেত্রে আমরা দেখি যে এদের এই মাইক্রো সার্কুলেটরি ক্লটস হয়েছে, এই যে ডাইমার ইত্যাদি টেস্ট আছে যেগুলো একটু কিনা বেড়ে আছে, তাদের প্রথম থেকে আমাদের প্রিকশন নিতে হয় যে কিছুটা রক্ত পাতলা রাখা, দু একটা ওষুধ আছে, কিছু ইনজেকশন দেয়, ট্যাবলেট দেয়, তাহলে এই প্রিকশনটা প্রথম থেকে আমাদের মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার যেটা আমরা কোভিডে যেটা অনেক সময় আমাদের অল্প বয়সী মেটালাইটের উদ্ভাবকতা হয়, যেটাকে ভাইরাল মায়োকার্ডাইটিস বলে। সামহাও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটা সুস্মিতা, ডক্টর রায় এরাও হয়তো দেখে থাকবেন, যে সেকেন্ড ওয়েভে কিন্তু অত মায়োকার্ডাইটিস দেখা যাচ্ছে না। ফার্স্ট ওয়েভে আমরা দু একটা মানুষ পেশেন্ট দেখছিল, তার ইসিজি দেখেই মনে করা হয়েছে কি সাংঘাতিক ব্যাপার, একটু অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, অমুক করতে হবে। তারপর অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা গেল অ্যাবসলিউটলি নর্মাল। তখন দেখা যাচ্ছে কোভিড টেস্ট পজিটিভ, অর্থাৎ এটা কোভিড মায়োকার্ডাইটিস। তো এটাও আমাদের মাথার পিছনে এটা রাখতে হবে যে এই নানান রকম ছদ্মবেশে আসছে। অ্যান্ড রিগার্ডিং কোভিড, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কোভিড ভ্যাকসিনেশন। যেমন আমাদের দেশে কোভিশিল্ড ইজ বিং ইউজড ইন লার্জ নাম্বার। এটা আমি সত্যি কোথাও আগে কখনো করিনি। আমি দুজন পেশেন্টের অপারেশন করেছি, যার পোস্ট কোভিশিল্ড একজনের স্টেন্ট অক্লুশন হয়েছে, আর দ্বিতীয়ত যার পোস্ট কোভিশিল্ড ভ্যাকসিনেশন যে মোটামুটি ওষুধপত্রে মেনটেন করছিল, হঠাৎ ধুম করে মানে বছরের পর বছর ভালো ছিল, ধুম করে হার্টের মধ্যে দুটো মেজর আর্টারিতে অক্লুশন হয়ে গেল। এখন এগুলো সম্ভব, এগুলো হতে পারে, এগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের প্যানিক করার কোনো দরকার নেই, কারণ বিপুল সংখ্যক মানুষের মধ্যে অ্যাজ এ নাম্বার এগুলো অত্যন্ত স্মল নাম্বার। কিন্তু ডাক্তারদের সবসময় আমাদের এটা মাথার পিছনে কাজ করবে যে কোভিড এর মেন ঝামেলাটাই হলো যে সে আমাদের চারিদিকে সারা শরীরের আনাচে খানাচে ছোট ছোট প্লট করার ষড়যন্ত্র করছে। তাই যেখানেই আমরা বিন্দুমাত্র সন্দেহ দেখব, বিন্দুমাত্র সন্দেহ করব, আমাদের ওষুধপত্র দিয়ে এই ঝামেলার থেকে পেশেন্টদের প্রোটেক্টেড রাখতে হবে। দ্যাট ইজ দ্য মেইন। বেশ, ডক্টর দোলনচাপা দাশগুপ্ত যোগ দিয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। স্বাগত রিপাবলিক বাংলায়। ডক্টর দাশগুপ্ত, অনেক সময় আমরা দেখি কোনো সিমটমস নেই, কিন্তু হয়তো তার লাংস অনেকটা এফেক্টেড হয়েছে বা তার হার্টেও এফেক্ট পড়েছে। কি কি লক্ষণ দিয়ে তিনি বুঝবেন যে এখন সময় হয়েছে আমার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার আফটার কোভিড?
ঠিক এই বছরের মহামারীটা আগের বছরের থেকে কিন্তু অনেকটাই আলাদা আমরা দেখতে পাচ্ছি, এবং এই জন্যেই আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে গতবারে কিন্তু আমরা এরকম দেখিনি, যে এবারে খুব তাড়াতাড়ি দেখছি, মোটামুটি দিন তিনেকের পর থেকেই দেখছি যে লক্ষণ আসার দিন তিনেকের পর থেকেই দেখছি পেশেন্টের কিন্তু একটা স্যাচুরেশন ফল করার টেন্ডেন্সি, যেটা গত বছরে কিন্তু আমরা 5-6 দিনের পরে আমরা দেখতে পেরেছিলাম। তো এবারে যেটা খুব মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমি বলবো সেটা হচ্ছে যে পেশেন্ট কিন্তু প্রাথমিক অবহেলা করছে। যেটা হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্ট আসছে তখন অলরেডি তার 5-6 দিন পেরিয়ে গিয়েছে, এবং তখন সে এসে বলছে যে আমার এরকম কষ্ট হচ্ছে, আমার জ্বরজারি হয়েছিল, তেমন কিছু না, কিন্তু এখন একটা কিরকম যেন ভয়ানক উইক লাগছে এবং আমার কিরকম একটা মনে হচ্ছে বুকের মধ্যে ভার ভার। কিন্তু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট বলবার যে মানে অ্যাজ এ পালমোনোলজিস্ট আমি প্রতিটি পেশেন্টকে বলবো যে যখনই আপনাদের মনে হবে যে আমার হালকা জ্বর এসছে বা আমার একটু দুর্বল লাগছে বা নাক দিয়ে জল পড়ছে, কোভিডের যে সমস্ত লক্ষণগুলো আমরা মোটামুটি বুঝতে পারি, তখনই থেকেই কিন্তু আমরা ভীষণভাবে অ্যালার্ট হয়ে যাব যে যদি আমরা টেস্ট করতে পারি তো খুব ভালো, যদি আমরা কাছে পিঠে যে কোনো ডাক্তারবাবুকে দেখাতে পারি তো খুব ভালো, পাড়ার ডাক্তারবাবু হোক, কাছের অন্য কোথাও যে কোনো ফেসিলিটি হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেখানে হোক, টেলিমেডিসিন কনসালটেশন হোক, ডাক্তারবাবুর কাছে বলা, কারণ প্যান্ডেমিকের মধ্যে যে কোনো জ্বরকে কিন্তু প্রাইমারি ধরে নিতে হবে যে সেটা কোভিড জ্বর, তারপরে কিন্তু ডাক্তারবাবু সেটাকে নির্ধারণ করবেন। এতগুলো কথা বললাম এই কারণেই যে প্রথম 4-5টা দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পেশেন্ট কিন্তু সেই জায়গাটা ভীষণভাবে ইগনোর করছেন, এবং ইগনোর করার জন্য সেই সময়টা তিনি বুঝতে পারছেন না, তিনি ভাবছেন যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, আমার তেমন কিছু না, ওই একটু একটু জ্বর, গা ম্যাজম্যাজে ভাব। এই সময়টা আমরা বলি যে হ্যাপি হাইপক্সিয়া, মানে তার শরীরে অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছে কিন্তু তিনি তখনও সেটা জানেন না, তার লাংস তখনও তাকে সেইভাবে বুঝিয়ে দেয়নি। এবার যখন 5-6 দিন বাদে তার মনে হলো যে আমার শরীরটা ভয়ানক দুর্বল লাগছে, যে কাজগুলো আমি স্বাভাবিকভাবে করতে পারতাম, আমি বসে আছি, বসে থেকে উঠলে আমার খুব হাঁপ ধরে যাচ্ছে, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, আমি বাথরুমে যেতে পারছি না, তখন তিনি ভয় পেয়ে যাচ্ছেন এবং তখন তিনি পালস অক্সিমিটারে মাপছেন। আমি বেশিরভাগ রোগীর কথা ভেবে আজকে রিপাবলিক টিভিতে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে অনেকের কাছেই কিন্তু পালস অক্সিমিটার নেই। তাদেরকে আমি বলবো যে যাদের কাছে আছে তারা তো অবশ্যই আপনারা স্যাচুরেশনটাকে ভীষণভাবে দেখবেন, প্রতি ঘন্টায় ঘন্টায় দেখবেন, শোয়া থেকে উঠে বসা অবস্থায় দেখবেন, আইডিয়ালি আমরা বলি 6 মিনিট হেঁটে, কিন্তু 5 থেকে 6 দিনের পরে যে পেশেন্টের মানে লাংসে ম্যানিফেস্টেশন হচ্ছে কোভিডের ক্ষতি, মানে কোভিড যে তার ছাপ রেখে যাচ্ছে, যে পেশেন্টের তার 6 মিনিট হাঁটাও হয়তো সম্ভব হচ্ছে না, সেই পেশেন্ট কিন্তু যদি অক্সিজেন স্যাচুরেশন দেখেন সেটা কিন্তু 94 এর নিচে ফল করলেও করতে পারে, এবং তখনই তাকে বুঝতে হবে যে রুম মানে ঘরের যে বাতাস, মানে ঘরের মধ্যে থাকাকালীন তার যদি 94% এর নিচে ড্রপ করে সেটা কিন্তু তার একটা ইন্ডিকেশন, সেটাই কিন্তু বলে দিচ্ছে যে তার লাংস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে কিন্তু অবিলম্বে একটা অক্সিজেনের বন্দোবস্ত করতে হবে, অথবা তাকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তাকে ওষুধপত্র খেতে হবে, তাকে বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং তাকে কাছাকাছি কোথাও গিয়ে হয়তো একটা চেস্ট এক্সরে আর না হলে একটা সিটি স্ক্যান করবার একটা জায়গায় তাকে পৌঁছতে হবে। বেশ, তো সেই প্রথম 5-6টা দিন আপনারা কোনোভাবেই অবহেলা করবেন না, একেবারেই নয়, কারণ 5-6 দিনের বাদে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে এবং সেই সময় ওই হ্যাপি হাইপক্সিয়া মানে আনন্দের জায়গাটা থাকছে না, এবং সেই জন্য কোভিডের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনারা কোভিড হওয়ার পরে 3 সপ্তাহ অবধি মনিটর করবেন। হ্যাঁ, হয়তো 14 দিন বাদে আপনি বেরিয়ে যেতে পারেন, কিন্তু কোভিড তার ছাপটা রেখে যাচ্ছে লাংসের উপরে 3 সপ্তাহ অনেকটা দিন। সুতরাং যদি পালস অক্সিমিটার থাকে আপনি অবশ্যই মনিটর করুন যে 94% এর নিচে ড্রপ করছে কিনা। যাদের কাছে নেই তারা কি করবেন, তারা সিঙ্গেল ব্রেথ কাউন্ট করবেন, একদম মানে একদমটা ধরে রেখে আপনি কাউন্ট করবেন, গুনবেন। বহু পেশেন্ট ফোন করেন আমার কাছে পালস অক্সিমিটার নেই, কি করব? আমি তাদেরকে এটাই বলি যে আপনারা দমটা ধরে রেখে কাউন্ট করুন 1 2 3 করে। যদি আপনারা দেখতে পারেন যে 30 বা 40 অবধি একদমে গুনতে পারছেন তাহলে সেটা খুবই ভালো আপনাদের জন্য, কিন্তু সমস্যাটা হলো যদি দেখেন যে এটা একদমে 20 অবধিও আপনি গুনতে পারছেন না,
এবং তার সঙ্গে যদি এরকম হয় যে আপনার নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার যে হারটা, যে আমাদের প্রতি মিনিটে আমাদের বুকের যে বুকটা যে ওঠানামা করে শ্বাস প্রশ্বাসের সঙ্গে, সেটা আমরা দেখি যে কতটা ওঠানামা করে। সেটা যদি 30-এর বেশি হয়, সিঙ্গেল ব্রেথ কাউন্টটাই বলি, প্রতি 1 মিনিটে মানে দমটা ধরে রেখে আপনারা গুনতে থাকুন। যদি দেখেন 20ও গুনতে পারছেন না, তাহলে বুঝবেন কিন্তু যে আপনি কিন্তু একটা বিপদের মধ্যে ঢুকছেন আস্তে আস্তে, এবং আপনার লাংস কিন্তু খুব ভালো জায়গায় নেই। মানে এটা একটা বড় ইন্ডিকেশন, ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডক্টর পীযূষ কান্তি মণ্ডল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে। ডক্টর মণ্ডল, আপনার কাছে যে প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতেও অনেকে প্রশ্ন করেছেন ডক্টরসদের প্যানেলে এই প্রশ্ন রাখার জন্য, নেগেটিভ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন অতিক্রান্ত কিন্তু স্বাদ গন্ধ ফিরছে না। তাদের প্রশ্ন যে তাদের কি স্বাদ গন্ধ ফিরতে কতটা দিন সময় লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তারা কি আবার পুনরায় সেই গন্ধ অনুভব করতে পারবেন যেটা স্বাভাবিক জীবনে তারা বিফোর কোভিড তাদের ছিল? স্বাদ গন্ধ চলে যাওয়াটা এইবারে দেখছি যে সেকেন্ড ওয়েভে স্বাদ গন্ধ চলে যাওয়ার পেশেন্টের সংখ্যাটা তুলনামূলক অনেকটাই বেশি। হয়তো পেশেন্ট লোড হয়তো বেশি, তার জন্য হয়তো যাওয়াটাই স্বাভাবিক মনে হচ্ছে, মানে সংখ্যাটা বেড়েছে তাই। তবে আমি যা দেখছি মোটামুটি দিন 14 থেকে 17 দিন পরেই পেশেন্টের স্বাদ ফিরে যাচ্ছে, স্বাভাবিক জায়গায় চলে আসছে আস্তে আস্তে। প্রথমে টান আসছে, তারপরে স্বাদ আসছে, এরকম কিছু ঘটনাগুলো দেখতে পাই। আর স্বাদ গন্ধ একেবারে ফিরবে না এরকম কোনো কিছু এখন অব্দি পাওয়া যায়নি, এরকম কোনো লিটারেচারে পাওয়া যায়নি। আর প্রথম কোশ্চেনটা কি যেন ছিল আপনি? কতদিন সময় লাগবে স্বাদগন্ধ ফিরতে? ম্যাক্সিমাম কতদিন স্বাদগন্ধ ফিরতে? মোটামুটি অন অ্যাভারেজ যা দেখছি আমরা আমাদের অন্তত এই দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে মোটামুটি 10 থেকে 17 দিন এর মধ্যেই স্বাদগন্ধ ফিরছে ডিজিজ অনসেট। তবে এরকম কোনো স্পেসিফিকেশন নেই বা এরকম কোনো এখন অব্দি আমার কাছে কোনো আর্টিকেল নজরে পড়েনি যে এরকম একটা রেঞ্জ দেওয়া থাকছে যেখানে এর থেকে এতদিন থেকে এতদিনের মধ্যেই স্বাদগন্ধ ফিরবে। তবে অন অ্যাভারেজ যা আমরা দেখছি এখানে, তাতে মোটামুটি 10 থেকে 17 দিনের মধ্যে বেশিরভাগ মানুষের স্বাদগন্ধ ফিরে আসছে। বেশ। ডক্টর সুস্মিতা, অনেকে বলছেন যে চিৎকার করে কথা বললেও তারা দম নিতে পারছেন না, তাদের কি কনসালটেশনের দরকার আছে? হ্যাঁ, অবশ্যই। যদি আগে কারোর শ্বাসকষ্ট ছিল না, সেটা সামান্যভাবেই হোক বা চিৎকার করেই হোক, যদি দম নিতে কষ্ট হচ্ছে, তাহলে পোস্ট কোভিড ক্লিনিক, সাধারণত অনেক হাসপাতালেই যেখানে কোভিডের চিকিৎসা হয় সেখানে পোস্ট কোভিড ক্লিনিক হয়। আর আপনি যদি সেই হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, সেইখানে পোস্ট কোভিড ক্লিনিক বা কোনো পালমোনোলজিস্টের অবশ্যই পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে যেটা আমরা বললাম 6 মিনিট ওয়াক টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট এবং এক্সরে বা সিটি স্ক্যান যেমন দরকার সেটা বুঝে, অবস্থা বুঝে সেইভাবে সেগুলো ইনভেস্টিগেট করতে হতে পারে। আর আরেকটা জিনিস যেটা সকলেই বলেছেন, যে প্রচন্ড দুর্বলতার ছেড়ে যায় কোভিড হয়ে যাওয়ার পর। আর দুর্বলতার জন্য কিন্তু অনেকের শ্বাসকষ্টের জন্য লোকে হাঁটা চলা করে না। কোভিড হওয়ার পর যতই শ্বাসকষ্ট হোক, অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে এবং হাঁটাচলা করার চেষ্টা করতে হবে। কেননা যত কম হাঁটবেন তত বেশি হাঁপাবেন, কেননা মাসেল উইকনেস একটা বিশাল বড় পার্ট। সেই জন্য হাইড্রেটেড থাকা, যার মানে হচ্ছে ভালো রকমের 2 থেকে 3 লিটার জল খাওয়া, যদি না কোনো কারণে আপনাকে কম জল খেতে বলা হয়েছে, ভালো নিউট্রিশিয়াস নর্মাল খাবার দাবার খাওয়া, আর হাঁটাচলা বজায় রাখাটা খুবই জরুরি। তা সত্ত্বেও যদি শ্বাসকষ্ট হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডক্টর কুণাল সরকার, ধূমপান নিয়ে প্রশ্ন। আফটার কোভিড মানে পোস্ট কোভিড যারা ধূমপানে অভ্যস্ত, তারা জোর করে ধূমপান করছেন, সেটা কতটা ক্ষতিকারক হতে পারে পোস্ট কোভিড সিচুয়েশনে? এবং যারা চেইন স্মোকার যারা, তাদের আফটার কোভিড পোস্ট কোভিড কী কী সিমটম দেখলে তারা বুঝবেন যে তাদের চেস্ট ইনফেক্টেড হয়েছে এবং চিকিৎসা তাদের জরুরি? দেখুন, এই পৃথিবীতে যেখানে মানুষ নিঃশ্বাস নিলে নিজেকে যেন মনে হচ্ছে উই আর অ্যাট রিস্ক, সেখানে কি বাইরের থেকে পয়সা দিয়ে শরীরে ঝামেলা ঢোকাবার প্রয়োজন আছে? কারণ ঝামেলা তো আজকে আমাদের চারদিকে, আকাশে বাতাসে বিশ্বাসে একটা মানুষের উঠে দাঁড়ালে সেখানে প্রবলেম আছে। সুতরাং আমাদের ডেফিনেটলি এই পরিস্থিতিতে আমাদের নিজেদের একটা সংযম এবং নিজেদের একটা কমন সেন্স আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে।
একটা কথা বলি, এই যে আমরা দুর্বলতা এবং ফিজিওথেরাপির কথা বলেছি, এখন আমরা যে মানুষদের চিকিৎসা করছি, আমরা প্রায় কোভিডে 100 জন রোগীকে ট্রিটমেন্ট করেছি, which is the highest form of treatment. এবং একটা একমো ট্রিটমেন্টে যুদ্ধ করে যে পেশেন্টরা বেরিয়েছে, তারা কেউ কেউ আইটিইউতে 1 মাস 1.5 মাস এবং তার মধ্যে 80% টাইম তারা প্রায় আধা অচৈতন্য হচ্ছে। এবং যে পরিশ্রম যে ফিজিওথেরাপি পেশেন্টরা করেছে, ফিজিওথেরাপিস্টরা তার পিছনে যা কাজ করেছে, আমাদের এইটা মনে রাখতে হবে যে আজকে হেলথ ওয়ার্কার, আজকে ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট যারা এই পেশেন্টদের নিয়ে কাজ করছেন, এদের রোল আজকের দিনে পোস্ট কোভিড কোনো মতেই একজন ডাক্তারের থেকে কম নয়। সুতরাং যেটা সুস্মিতাও একাধিকবার উল্লেখ করলো, পোস্ট কোভিড কেয়ারে আমি কিছু কিছু জায়গায় দেখি যে ডাক্তাররা পেশেন্ট দেখে তার কিছু মাত্র করে মনে করলো আচ্ছা ঠিক আছে, ভেরি গুড বলে সে বাড়ি চলে গেল। কিন্তু উই হ্যাভ টু ইনভলভ দ্য সাপোর্টিভ হেলথ ওয়ার্কার, বিশেষত নিউট্রিশনের, ফিজিওথেরাপি এবং যারা মেন্টাল হেলথ পার্টটা দেখেন, যে আমরা ডাক্তারদের কাছে গা সওয়া হয়ে গেছে। আমরা কি পেশেন্টদের দিকটা ভাবতে পারি যে একটা মানুষ যখন 30 দিন ধরে আইসিইউতে শুয়ে থাকে একটা আচ্ছন্ন অবস্থায়, তারপরে তার মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? তো ইট ইজ গোইং টু বি এ টোটাল কম্পোজিট রিহ্যাব প্রোগ্রাম। আর স্মোকিং এর কথা দেখো, সত্যি কথা বলতে এটা একটা মর্মান্তিক ব্যাপার যে এই পরিস্থিতিতে যেখানে আমার লাংসটাকে লোকে প্রায় ডাইনামাইট দিয়ে ব্লাস্ট করে দেওয়ার মতো অবস্থা হয়েছে, এই অবস্থায় আমি কিনা বেরিয়ে আবার 10 টাকা 8 টাকা দিয়ে বাইরের থেকে বিষ কিনে শরীরের মধ্যে ঢোকাবো, এর কোনো প্রয়োজন আছে? তার থেকে তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে 5 বার নিঃশ্বাস নিলেই তো আমি সেই ড্যামেজ হয়তো নিজের করতে পারি। সুতরাং এটা করবেন না, এটা ছেলে খেলা, একেবারেই ছেলে খেলা। আর কোভিড এর পর যারা খুব তীব্র সিভিয়ার কোভিডে ভুগে গেছেন, এমনিতেই লাংসটা একটা পালমোনারি ফাইব্রোসিস এই সব কন্ডিশন আছে, লাংসটা কিন্তু একটা ঘোড়া পায়ের মতো থাকে। যেমন যারা বাজে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছে, পায়ের সিরিয়াস ফ্র্যাকচার হয়েছে, ডাক্তাররা হয়তো খেটে খুঁটে পাটাকে ঠিক করে দিল, কিন্তু তার স্বাভাবিক পাওয়ার নিয়ে হাঁটা চলা করতে একটু সময় লাগবে। তেমনি আমাদের লাংসটা যে তীব্র আঘাতের মধ্যে দিয়ে যায়, তারপরে তাকে খাড়া করতে করতে স্বাভাবিক অবস্থায় সময় লাগবে। সুতরাং এই ছেলে মানুষগুলো করবেন না। মানে কোনো মতে যারা আজকে এত প্রচেষ্টা, এত পরিশ্রম, এত টাকা পয়সা, এত সময় অতিবাহিত করে আজকে প্রাণ হাতে করে এটা ভূমিকম্প থেকে বেরোনোর মতো অবস্থা, যারা বেরিয়েছেন তারা যদি মনে করেন আচ্ছা আমার তো এই বারটা হয়ে গেছে, আমি মোটামুটি প্রাণ নিয়ে বেরিয়ে এসেছি, এবার আমি গল্প করতে করতে এই একটা দিয়ে শুরু হলো, তারপর দুটো তিনটে, আমার মনে হয় এটা তারা নিজেদের শরীরের উপর একটা অভিশাপ নিজেরা ডেকে আনছে। এবং সেই অবস্থায় আমার মনে হয় সুস্মিতা, দোলন চাপেরা এগ্রি করবেন যে ডাক্তাররা নিরুপায় হয়ে পড়বে, ডাক্তার আর কিছু করার থাকবে না। ডাক্তার তো আর বাজার থেকে নতুন যে লাং ট্রান্সপ্লান্ট করে একটা বোঝাই ব্যাপার। তো আমরা কি করবো সেখানে? তারা নিজেরা অসুবিধায় পড়বেন এবং ডাক্তারদেরও বলতে বাধ্য করবেন যে দেখো আমরা নিরুপায় হয়ে পড়েছি। এই কোভিড জর্জরিত লাংসের উপরে কেউ যদি ধরো প্ল্যান করলে দিনে 5টা-10টা করে সিগারেট খাবো, মানে এর থেকে যাকে বলে হাওড়া ব্রিজ থেকে নিজের ছাপ দেওয়াটা বেটার হবে। প্লিজ ডোন্ট ডু ইট। মানে ডাক্তাররা নিরুপায় হয়ে যাবে, কোনো ওষুধ নেই, কোনো চমৎকার ট্রিটমেন্ট নেই, এর আগে করবেন না, একদমই করবেন না, প্রশ্ন ওঠে না করা। অসহায় মতো চিকিৎসকেরা বলছেন যারা স্মোকার্স রয়েছেন ধূমপান না করতে। সুস্মিতা কি বলবেন এই বিষয়ে? ডক্টর সুস্মিতা। ধূমপানের বিষয়ে? হ্যাঁ। ধূমপান, দেখুন আমার ক্লিনিকে যে আসে তাকে প্রথম কথা আমি একই কথা বলি, আপনি যদি মদ খান তাহলে মদটা যদি অল্পের মধ্যে খান হয়তো আপনার ক্ষতি নাও হতে পারে, আর ছেড়ে দেওয়ার পর ভালো হয়ে যেতে পারে, লিভারটা একটু বেটার হতে পারে। কিন্তু একবার ধূমপান করার মানে হচ্ছে যে ফুসফুস এবং শ্বাসনালীর উপর চোট পৌঁছানো, এবং সেই চোট একবার যা লাগে সেটা কিন্তু আর তার চেয়ে ভালো হয় না। আর যদি আপনি একটা কোভিডের মতন অসুস্থতার থেকে বেরিয়ে থাকেন, যদি আপনি সেই দিনগুলো ভুলে যান যখন আপনি এতটাই ভয়ভীত ছিলেন যে আমার প্রাণ বাঁচবে কিনা, আর তারপরও যদি আপনি ধূমপান করেন, তাহলে হয়তো আপনার নিজের পক্ষে তো ছেড়েই দিন, আপনার পরিবারের পক্ষে আপনার চিন্তা ভাবনা একেবারেই নেই।
যদি আপনি চান যে পার্মানেন্ট ড্যামেজ হয় শ্বাসনালীতে, তারপর কোনো ইনহেলার, কোনো ওষুধ, কোনো ডাক্তার সেই ফুসফুসা সেই শ্বাসনালীকে প্রাথমিক জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না। সেই জন্য নিজেকে যদি বাঁচাতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে, যেমন হার্ট অ্যাটাক হওয়ার পরে লোকে যখন স্মোকিং ছাড়তে পারে, কোভিড হওয়ার পরে যদি না ছাড়তে পারে তাহলে তাদেরকে আমাদের বলার কিচ্ছু নেই, তাহলে সেটা নিজেই নিজের মতন সুইসাইড করা। ধূমপান অবশ্যই একেবারেই করবেন না, এইটুকুনি বলবো, তার বেশি আর বলা যাবে না। একেবারেই। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে যাব একটু অন্য বিষয় নিয়ে, কোভিড সংক্রান্ত এই বিষয় অবশ্যই। সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন কেসে দেখছি বিভিন্ন হাসপাতালে হয়তো তিনি যে অন্য একটি কারণে অস্ত্রোপচার করতে গেছেন, কিন্তু সেখানে আফটার অপারেশন তার কোভিড হয়ে যাচ্ছে। সেখানে হাসপাতালে যে সমস্ত জিনিস ব্যবহার করা হচ্ছে সেগুলো প্রপার স্যানিটাইজেশন করা হচ্ছে না, এই ধরনের ঘটনাও কিন্তু সামনে আসছে, অভিযোগও সামনে আসছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি বলবেন, এই সমস্যা কিভাবে সমাধান সম্ভব বা সাবধানতা সম্ভব? না, আমি একটা জিনিস বলবো, কোভিড কিন্তু রেসপিরেটরি ইলনেস, এটা অন্য জিনিসের থ্রু দিয়ে কন্টামিনেশনে হওয়ার চান্স কম। ফলে এটা একটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের চান্সটাই সবচেয়ে বেশি। আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছি তারা যদি প্রপার প্রোটেকশন না নিয়ে থাকি, অথবা যে জায়গায় আমরা তো অ্যাকচুয়ালি আইসোলেশন যে ব্যাপারটা করছি, আমরা নন কোভিড পেশেন্ট যখন আমরা ভর্তি করছি সেটা একটা আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে, কোভিডের সঙ্গে কোনোভাবে মিক্স করা হচ্ছে না। যে হেলথ কেয়ার ওয়ার্কাররা কোভিড দেখছে তারা স্ট্রিক্টলি কোভিডই দেখছে, নন কোভিড দেখছে না। কিন্তু তাও যখন প্রলং অ্যাডমিশন থাকছে তখন একটা তো ট্রান্সমিশন থেকে যেতেই পারে, যদিও সেই সংখ্যাটা কিন্তু কম। যদি আপনি স্ট্যাটিস্টিক্স নেন তাহলে হয়তো সংখ্যাটা ভীষণই কম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা পেশেন্টেরই দেখেছি যেটা 7th ডে অনওয়ার্ডস আইটিইউ ছিল, সেই পেশেন্টটা কোভিড পজিটিভ হয়েছিল। অন্য পেশেন্টগুলো কিন্তু কোনোটাই কোভিড পজিটিভ হয়নি, যদিও অপারেশনের পরে ফিরে গিয়ে তাদের জ্বর হয়েছে এবং অন্যরকম ইনফেকশন হয়েছে, সেটা আমরা ইউটিআই দেখেছি বা অন্য দেখেছি, কোভিড নেগেটিভই বারে বারে পেয়েছি। তবে হ্যাঁ, এই চান্স আছে, একদম নেই তা নয়। কারণ যেখানে প্যান্ডেমিক হচ্ছে সেখানে আপনি একদম আইসোলেট করতে পারবেন 100% মানে কনফার্মেশনের সাথে বলতে পারবেন না যে উনার কোভিড হবে না। তবে আমরা চাই যাতে তার হসপিটালাইজেশন যতটা সম্ভব মিনিমাম করতে পারি। এখন ওর ইনফেকশনটা যে ডাইরেক্টলি হসপিটাল থেকেই হয়েছে না অন্য কোথাও থেকে হয়েছে, এটা নিয়েও একটা ডিবেট থাকতে পারে, কিন্তু এই প্যান্ডেমিকে আমরা এই ডিবেটের মধ্যে যেতে চাই না। এটা হতেই পারে, এটা হসপিটাল থেকেও হতে পারে, আমি ডিনাই করতে পারি না, কারণ সেটা আমার থেকেও হতে পারে যদি আমি এসিমটোম্যাটিক হয়ে থাকি, যদি আমি তো জানি না যে আমি কোভিড আছে কিনা। আমি তো অনেক পেশেন্টই দেখছি, কিন্তু যতক্ষণ না সিমটোম্যাটিক আসছে ততক্ষণ তো আমি বুঝতে পারছি না যে আমি কোভিড, বা কেউ একজন সিমটোম্যাটিক হওয়ার আগে হয়তো ছড়িয়ে যাচ্ছে। এই চান্সগুলো থাকছে, কিন্তু আমার ডে টু ডে অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্সে যেটা দেখছি এর চান্স কিন্তু খুবই মিনিমাল, কারণ আমরা খুব স্ট্রিক্টলি এই কোভিড নন কোভিড ব্যাপারটা এখনো পর্যন্ত আইসোলেট করতে পারছি। বেশ, ডক্টর পীযূষ কান্তি মণ্ডল, ডক্টর মণ্ডল, মাথা ব্যথা পোস্ট কোভিড অনেক ক্ষেত্রে আবার ভার্টিকাল লক্ষণগুলো দেখা যাচ্ছে। মাথা ব্যথা দেখা যাচ্ছে পোস্ট কোভিড, আবার ভার্টিকাল লক্ষণগুলো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এটা কি সিরিয়াস হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, এমনিতে যে কোনো জ্বর, সর্দি, কাশিতে একটা মাথা ব্যথাটা খুব কমন সিমটম। তো আবার যখন কারো কোভিড হচ্ছে তারপরে তার এমনিতেও একটা সাইকোলজিক্যাল স্ট্রেস এমনিতেই এসে যায়, যেটা একটা মাথা ব্যথা করার একটা অন্যতম কারণও বটে। তাহলে বেশি চিন্তা করা, বেশি একটা জিনিস নিয়ে বেশিক্ষণ ধরে ভাবা, তার সঙ্গে জ্বর, সর্দি, কাশি এবং অনেক সময় অক্সিজেন কম থাকাও একটা কারণ মাথা ব্যথা করা। তো যাদের প্রিভিয়াস হিস্ট্রিতে যদি কারো জ্বর না থাকে, মাথা ব্যথা না থাকে, সেই ধরনের পেশেন্টের যদি পারসিস্টেন্ট মাথা ব্যথা হয় কোভিড এর পরে, তাহলে আমাদেরকে অন্য কোনো ডিজিজ আছে নাকি সেটাও একবার অন্তত ভেবে নিতে হবে। আর সবসময় মাথা ব্যথাটাকে ইজিলি নিলে হয় না। অনেক সময় মানে আমরা সাধারণত ভাবে বলি যে নিউ অনসেট হেডেক, প্রথমবারে যদি কোনো হেডেক সেটা যদি পারসিস্টেন্ট হয়, দুদিনের জন্য থাকতে থাকে, তার সঙ্গে যদি বমি টুমি হয় বা মাথা ব্যথার সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া, মাথার পেছনের দিকটা ব্যথা করা, এই ধরনের কোনো যদি সমস্যা দেখা দেয়, সেটাকে শুধুমাত্র কোভিড এর সঙ্গে রিলেট করে দেখাটা ঠিক হবে না, এটা অন্য কোনো কারণেও হতে পারে। এটা একটা জিনিস দেখা। আর কোভিড এর পরে যেরকম একটা মাইল্ডিয়া, অন্য ডাক্তাররা যারা বলছিলেন শরীর বা গা হাত পা ব্যথা করা,
প্রচন্ড দুর্বল হয়ে থাকা, খিদে না পাওয়া, অত্যধিক মানসিক চাপ তৈরি হওয়া, এই জিনিসগুলো মাথা ব্যথার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে। তো সেগুলো ক্ষেত্রে ইনিশিয়ালি প্রথম দিকে যেটা হয়, যেটা আমরা সাধারণত একটা প্যারাসিটামল খাই, প্যারাসিটামল খেয়ে মাথা ব্যথাটা কমে গেলে বা তারপরে আর যদি নতুন করে না হয়, তাহলে আমরা ওটা নিয়ে খুব বেশি হয়তো তাকে গুরুত্ব দিই না। কিন্তু সেই মাথা ব্যথা যদি চলতে থাকে, পারসিস্টেন্ট মাথা ব্যথা হয়, প্রত্যেক দিন একবার দুবার করে মাথা ব্যথা হচ্ছে, বা বমি হচ্ছে তার সঙ্গে, বা তার সঙ্গে জ্বর আসছে, বা অনেক সময় চোখে আমি দুই ধরনের জিনিস দেখছি, দুটো জিনিস, এক একটা জিনিসকে আমি দুটো দেখছি বা তিনটে দেখছি, বা চোখের সামনে কালো লাল ছায়াগুলো আসছে, এগুলো যদি আসে তখন আমাদেরকে অন্য কিছু নিয়েও ভাবতে হতে পারে। তবে অবশ্যই সবসময় মাথা ব্যথা হচ্ছে কোভিড পেশেন্টের নিজের অক্সিজেন স্যাচুরেশন অবশ্যই দেখবেন। ফ্রিকুয়েন্টলি আমরা যেটা সাধারণত আমাদের যেটা গাইডলাইন আছে, তাতে অন্তত দিনে 4 বার করে SpO2 মানে শরীরে অক্সিজেনের পরিমাপ মাপার কথা বলা হয়েছে। অক্সিজেন কমে যাওয়াটাও কিন্তু মাথা ব্যথা হওয়ার একটা অন্যতম কারণ, বিশেষ করে যখন কোভিড প্যান্ডেমিক চলছে। আচ্ছা, বেশ। সরকারের কাছে জানতে চাইবো, এই মুহূর্তে যারা সুস্থ হয়ে উঠেছেন, স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন বা ফিরছেন, তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত পোস্ট কোভিড? তো আমরা যারা হাসপাতালে রোজ যাতায়াত করি, হাসপাতালে অনেক সময় কাটাই, তো আমরা কিন্তু বেছে বেছে সেই পেশেন্টদেরই বেশি দেখি যে পেশেন্টরা এই কোভিডের আঘাতে বেশ কিছুটা নাস্তানাবুদ হয়েছে, এবং তাদের মধ্যে ক্রিটিক্যাল কেয়ার, ভেন্টিলেশন, এগুলো যেটা আগেই বললাম। তো প্রথম কথাটা হলো যে আমাদের ভাবতে হবে যে আমাদের শরীরে ক্ষয় হয়েছে, আমাদের মাসেল ওয়েস্ট হয়েছে, আমাদের ওয়েট লস হয়েছে। সুতরাং আমাদের একটা গ্র্যাজুয়ালি, তা বলে আমি তো রাতারাতি আর 3-4 দিনের মধ্যে সেই সমস্ত আমার ওই ডেফিসিট গুলোকে আমি মেক আপ করতে পারবো না। সুতরাং পেশেন্টদের, তারা ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান, তাদের অন্য কি সমস্যা আছে, ডায়াবেটিস, সমস্ত কনসিডারেশনের এনে আমাদের একজন বিজ্ঞ নিউট্রিশনিস্টের সবসময় আমাদের সঙ্গে রাখতে হবে, তাতে আমরা খুব বেশি সময় নষ্ট না করে, তাহলে তার মাসেলটা কাজ করবে, সে চলাফেরা করবে। যে মানুষটা আমরা দুজন, আমরা বোধহয় গোটা 3 ডাক্তারকে 14 দিন 15 দিন আমাদের এক্সমো ট্রিটমেন্টের পরে তাদের বাড়ি পাঠিয়ে, তারা যখন গেছে, একজন তার মনের সাংঘাতিক রোগ, একজন নিউরোসার্জন মহিলা, তিনি গিয়ে 10-12 দিনের মধ্যে অপারেশন করতে শুরু করেছিলেন। কিন্তু সবাই তো মনে সেরকম জোর নেই। সুতরাং খাওয়া দাওয়াটা আমাদের শরীরের রসদটাকে রিপ্লেনিশ করতে সাহায্য করবে, তার সঙ্গে আমাদের ফিজিওথেরাপি থাকবে, তাদের গ্র্যাজুয়েটেড এক্সারসাইজের মধ্যে নিয়ে গিয়ে অবশেষে আমরা কি চাইছি, মানুষ তো বিশ্বাসটা দিতে যে সে এই একটা সাংঘাতিক যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েও তার সামনে একটা স্বাভাবিক জীবন আছে। যে কাজ করে সে কাজ করবে, যে অফিসে যায় সে অফিসে যাবে, যে পড়ায় সে পড়াবে, যে অপারেশন করে সে অপারেশন করবে। মানুষ তো কেবল বেঁচে থাকতে চায় না, মানুষ তো একটা সদর্থক কারণে বেঁচে থাকতে চায়। সুতরাং ফাংশনাল রিহ্যাবিলিটেশন একটা রিজনেবল টাইম পিরিয়ডের মধ্যে, এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, এবং আমার মনে হয় সমস্ত হসপিটালে যারা ক্রিটিক্যাল কেয়ারে এবং অন্যান্য ক্রিটিক্যালি ইল পেশেন্টদের দেখছেন, এটা আমাদের সবাই মাথার মধ্যে আছে যে আমাদের মানুষটাকে একটা সুস্থ সক্রিয় জীবনে ফেরত পাঠাতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বেশ, আমার সঙ্গে সব্যসাচী মিত্র যোগ দিয়েছেন। ডক্টর মিত্র, স্বাগত রিপাবলিক বাংলায়। আমি ডক্টর কুণাল সরকারের কথার প্রসঙ্গেই যাচ্ছি যে মানসিক চাপ এই মুহূর্তে অত্যন্ত মানুষের, যারা পোস্ট কোভিড ও তারা যারা কোভিড পার করে এসেছেন তাদের ক্ষেত্রেও মানসিক চাপটা অত্যধিক। কিভাবে মানসিক চাপ জয় করা যায়? কারণ সবার তো মনের জোর সমান হয় না। দেখুন, এটা একদম ঠিক যে সবার, কুণালদা যেটা বললেন সেটা একদম পারফেক্ট, যে সবার মনের জোর তো সমান হয় না। সুতরাং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইটস এন ইন্ডিভিজুয়াল ব্যাটল। এবং সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, কোভিড হওয়ার আগে একরকম মানসিক অবস্থা থাকছে, কোভিড এর সময় সেই মানুষটার আরেক রকম মানসিক অবস্থা থাকছে, এবং কোভিড থেকে বেরিয়ে আরেক রকম মানসিক অবস্থা থাকছে। 1950 সালে মার্টিন সেলিগম্যান, একজন বিখ্যাত সাইকোলজিস্ট, উনি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং এক্সপেরিমেন্টে কি দেখা গিয়েছিল, অনেকগুলো ইঁদুরকে ইলেকট্রিক শক বারবার দেওয়া হচ্ছিল।
যেখান থেকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল ইঁদুরগুলো সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু বারবার এই শক পাওয়ার পর কিন্তু ইঁদুরগুলো আর ছেড়ে দিল, কারণ ওরা ভাবলো যে এর থেকে তো পালিয়ে গিয়ে লাভ নেই, কারণ এর পরে আবার আসছে। সুতরাং মানুষের মনেও না এই রিপিটেড স্ট্রেস যেটা হচ্ছে সেটা একটা লার্ন হেল্পলেসনেস হয়ে দাঁড়াচ্ছে। তার সঙ্গে তো মিলেমিশে আছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সবকিছু। এখন আগে থেকে যেই লার্ন হেল্পলেসনেস এর কথা বললাম, দেখুন সমাজের সবাই এখন যেন আতঙ্কে দাঁড়িয়ে আছে যে কখন আমার হবে, এরপরে কি আমার চান্স, এরপরে কি আমাকে এটা আঘাত করবে, আমাকে আঘাত করলে আমি কি এর থেকে ফিরে আসতে পারবো না, আমি ওখান থেকে অন্য কোথাও চলে যাব। সুতরাং একটা মানসিক হেল্পলেসনেসে পুরো সমাজ দাঁড়িয়ে আছে। তার মধ্যে থেকে যাদের মানসিক শক্তি বেশি, কুণালদা যেটা বলেন, যাদের শারীরিক শক্তি বেশি, যাদের লড়ে যাওয়ার ক্ষমতা বেশি, তারা কিন্তু এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছেন, অর্থাৎ তারা অনেকটা ভাবে ডিপ্রেশনকে জয় করতে পারছেন। এই ডিপ্রেশনটা নানা রকম ভাবে দেখা দিচ্ছে, অনেকের ঘুম কম হচ্ছে, অনেকের খিদে কমে যাচ্ছে, অনেকের সবসময় একটা কান্না পাচ্ছে, ভয়, আতঙ্ক করছে, অনেকে তো এমন হচ্ছে যে ভয়ের জন্য সুইসাইডাল ফিল করছে। তার সঙ্গে হাতে হাত মিলিয়ে আসছে অ্যাংজাইটি, একটা অদ্ভুত আতঙ্ক যে কি হবে, ঘুম থেকে উঠে আমি কি খবর পাবো, আমি আজকে টিভিটা খুললে কি সংবাদ দেখবো, আমার পরিবারের কোন বন্ধুর হয়েছে সেটা দেখবো, কোন বন্ধুকে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে নাকি তাকে হোম ট্রিটমেন্টে রাখতে হবে। এটা গেল একরকম। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেসব ফ্যামিলিতে লোকজন মারা যাচ্ছে তাদের এই যে ডেথ, সেটাকে কোপ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ কি জানেন তো, ডেথকে কোপ করবার জন্য প্রত্যেকটা রিলিজিয়নে, প্রত্যেকটা সোসাইটিতে একটা প্রোটোকলস আছে। ধরুন আমাদের যে রিলিজিয়াস কারণ, মানে যে রিলিজিয়াস জিনিসগুলো করা হয় ডেথের পরে, সেইগুলো কিন্তু পরিবারের সবাইকে একটা স্কোপ দেয় ভেন্টিলেট করা, সেই গ্রিফ রিয়াকশনটাকে অন্যের কাছে ছড়িয়ে দেওয়া এবং সেখান থেকে কিছুটা ফিরে আসার জন্য। এখন কি হচ্ছে, একটা প্লাস্টিকের ব্যাগে সেই বডিটা কোথায় যাচ্ছে কেউ জানে না। সেই যে গ্রিফ, সেটা একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক আমার পেশেন্টরা মাঝ রাতে বুক ধরপড় করে উঠে পড়ছে, তারা বুঝতে পারছে না যে কি হলো একটা ভাব। সুতরাং সব দিক থেকে আমাদের যেন একটা মানসিক অবসাদ গ্রাস করে দিয়েছে। এখানে এটাও বলা দরকার যে আমরা পেশেন্টদের কথা বলছি, আমি আরেকটা সেগমেন্টের কথা বলতে চাই, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়েজ। আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়েজরা তারা কিভাবে দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, তারা যে কত কষ্টের মধ্যে আছে, এত মৃত্যু, এই যে মৃত্যুর যাত্রা। আমরাও সবাই মানুষ, জানেন তো, আমরাও ডাক্তার, আমরা কিন্তু মানুষ আগে, কিন্তু এই যে সব যাত্রা, এটা তো দেখে আমরা অভ্যস্ত নই। এইটা দেখতে দেখতে আমাদের মন যেন একখানা প্রচন্ড বিষাদে চলে যাচ্ছে এবং সেইখানে আমাদের কার্যক্ষমতাটা কমে যাচ্ছে। সুতরাং এই সব মিলিয়ে ওভারঅল কিন্তু একটা ডিপ্রেসিভ জায়গায় পৌঁছেছে। এটা থেকে বাঁচার উপায় যে খুব আছে তা না, কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে এই প্যান্ডেমিকের মধ্যে সমাজের মধ্যে করতে হবে। আমাদেরকে ঘরে থাকতে হবে, ঘরে আমাদের ডেইলি যে স্ট্রাকচারটা প্যান্ডেমিকের আগে ছিল সেইটাকে প্রথম কথা মেনটেন করে রাখতে হবে। কারণ সেটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে সমাজ ডেইলি একটা স্ট্রাকচার থাকে, সকালবেলা উঠবো, খবরের কাগজটা দেখবো, চান করবো, দাড়ি কামাবো, অফিসের জন্য রেডি হয়ে বাড়িতেই বসে অফিসটা করবো, এই সবগুলো ইম্পর্টেন্ট। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এ বিশ্বাসী নই, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং এ বিশ্বাসী। অর্থাৎ আমরা যে বন্ধুদের বাড়িতে গিয়ে আড্ডা মারতাম, পার্টি করতাম, সেইগুলো আমরা নানা রকম অনলাইন ফোরাম দিয়ে করবো, কিন্তু ওগুলো আমরা বন্ধ করব না। সুতরাং জীবনযাত্রায় নরমালসি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, জীবনযাত্রায় রেগুলার এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। এই যে কুণালদা যে কথাটা বলেন, ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে ভালো ডায়েটে থাকাটা খুব ইম্পর্টেন্ট। যেসব বেসিক ওষুধগুলো সব ডাক্তারবাবুরা সাজেস্ট করছেন, সাজেস্ট করছে যে একটা ভিটামিন খাওয়া, একটু জিঙ্ক খাওয়া, এগুলোর কতটা কার্যকারিতা এটা আমরা জানি না, কারণ এইগুলো ইমিউনিটি বাড়ায় না, কিন্তু হয়তো বা শরীরের একটা যুদ্ধ করার ক্ষমতা, মনের একটা যুদ্ধ করার ক্ষমতা, কিংবা স্পেসিফিক্যালি যাদের একটা ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে হয়তো অজান্তে ডেফিসিয়েন্সিটা ছিল। অনেকের দেখবেন টেস্ট করালে এইসব ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়, কিন্তু এখন সেটা সময় নয়। সুতরাং এখন সবাইকে এটা নিতে হবে যে যাদের ডেফিসিয়েন্সি আছে তারা যেন সেখান থেকে উঠে যেতে পারে। আর ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুদের সঙ্গে গল্প করা ভেরি ইম্পর্টেন্ট। নিউজ একটু কম দেখা, নিউজটা দেখুন সকালবেলা
ঘন্টা, বিকেলবেলা 8 ঘন্টা, তার মধ্যেখানে একটুখানি কমেডি চ্যানেলস দেখুন, পুরোনো সিনেমাগুলো দেখুন। আবার সেই চোখ দিয়ে হুড় করে জল বেরোবে সেরকমের দিকে যাবেন না, একটু মজার মধ্যে লাইফটাকে লিড করার চেষ্টা করুন, নতুন নতুন স্কিলস অর্জন করুন। অর্থাৎ এই যে সময়টা দিচ্ছে, এইটা কিন্তু আমাদের জেনারেশনে পরবর্তীকালে এই সময় আর আসবে না। তখন একদিন আসবে যখন মানব সমাজ ভাবে, আহারে ওই সময়টা ছিল আমার ফ্রি টাইম, আমি কেন করিনি। সেই সব যদি স্কিলস আইডেন্টিফাই করতে পারেন যে ধীরে ধীরে এইগুলোকে আমি শিখবো নতুন করে, এইগুলো শেখার সময় আছে, তাতে কি হবে জানেন তো, আপনার সময়টা কেটে যাবে। মনের মধ্যে এই অবসাদ, আতঙ্ক, এটা দানা বাঁধার যে একটা সম্মিলিত জায়গায় আমরা পৌঁছে গেছি, সেটা অনেকটা আমরা এড়িয়ে যেতে পারবো। এবং তাও বলবো, যারা মারাত্মক অবসাদে অলরেডি ঢুকে গেছেন, ভীষণ পিটিএসডি হয়েছে, স্পেশালি ডাক্তার, নার্স, ওয়ার্ড, হসপিটাল স্টাফ, পুলিশ, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তারা যদি একান্তই মানসিক চাপটাকে না নিতে পারেন, তারা সাইকোলজিস্টের সঙ্গে কথা বলুন, তারা তাদের জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলুন, তারা তাদের সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন এবং সেখান থেকে হেল্পটা নিন। প্রয়োজনে অনেক সময় এইরকমই দেখা যায় যে সিম্পল কাউন্সেলিং হেল্পস। আবার অনেক সময় জিনিসটা এতটাই ভারী হয়ে যায়, এতটাই গভীর হয়ে যায় যে ডাক্তারের ওষুধের প্রয়োজনীয়তা হয়। এখন কিন্তু ওই মানসিক তর্কে যাবেন না, এই সাইড এফেক্ট হবে, ওই সাইড এফেক্ট হবে, এটা আমায় কতদিন খেতে হবে, এইটা সেই সময় না। এইটা সময় হচ্ছে সবাই মিলে আমাদের হাতে হাত ধরে যুদ্ধ করে এই যে একটা অদ্ভুত আমাদের শত্রু এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়, তাকে আমাদের ডিফিট করতে হবে। এবং ডিফিট করতে হলে আমাদের মনে চাই শক্তি। ডক্টর সরকার, আমি সুপ্রসাদ থেকে একটা ছোট্ট পয়েন্ট বলছিলাম যে আমরা যাদের চিকিৎসা করে, তুমি চিন্তা করো যারা আইটিইউতে ছিল, এই সমস্ত এক্সমো ভেন্টিলেশনের মধ্যে ছিল, তাদের 30 দিন কিন্তু কোন রকম দিন রাতের কোন ওরিয়েন্টেশন নেই। তো এই মানুষরা যখন তারপরে কিছুটা স্বাভাবিক হয়ে চোখ চেয়ে তাকায়, তারা 30 দিন ধরে বুঝতে পারেনি কখন দিন, কখন রাত, কখন বিকেল, কখন সন্ধ্যা। সুতরাং এদের যে একটা নর্মাল ফ্লো অফ থিঙ্কিং অ্যান্ড ডেইলি রিদমে আনাটা, দিস ইজ আ ভেরি সেন্সিটিভ এক্সারসাইজ, দিস ইজ আ ভেরি সেন্সিটিভ এক্সারসাইজ। তাকে ধুম করে রাস্তায় নামিয়ে দিতে হবে না। হ্যাঁ, যে আমরা চিন্তাও করতে পারি না যে একটা লোক 1 মাস ধরে সে কখনো রিয়েলাইজ করেনি যে কখন সূর্য উঠছে, কখন সূর্যাস্ত হচ্ছে, কখনো রাত হচ্ছে। দে হ্যাভ নো ওরিয়েন্টেশন ফর 30 days, ফর 3 weeks, 4 weeks। একেবারে ডক্টর সরকারের ডক্টর সরকার যেটা বলেছেন অ্যাবসলিউটলি রাইট। এবং আমরা বহু ভাইরাল ভিডিও দেখছি যেখানে ডক্টরসরা কাঁদছেন। গতকালই একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কাঁদছেন, মানে কতটা 24 ঘন্টা কাজ করে, দিনরাত কাজ করেও কোথাও সুরাহা নেই, কোথাও সমাধান নেই। আমি 5 মিনিট মানে এই প্রোগ্রামে জয়েন করার 5 মিনিট আগে একজন আমার পেশেন্ট মেয়েটি, তার মা একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চিন্তা করুন সেই মায়ের ওপর দিয়ে কি গেছে, সেই মেয়ের ওপর দিয়ে কি যাচ্ছে। সে আমাকে হোয়াটসঅ্যাপ করে এখন বলছে, ডক্টর মিত্রা, আই নিড ইউ মোর দ্যান এভার বিফোর। হ্যাঁ, এইগুলো না একটা মানে অস্বাভাবিক অবস্থায় দাঁড়িয়েছে। ডক্টর সরকার যে কথাটা বললেন যে রিহ্যাবিলিটেশন, ফাংশনাল রিহ্যাবিলিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা প্রথমেই বলে শুরু করলাম যে যাদের হয়নি তাদের একরকম মানসিক অবসাদ, যাদের হয়েছে তাদের একরকম, এবং যারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে উপরওয়ালার আশীর্বাদে তাদের আরেক রকম। একেবারে আমাদের অনুষ্ঠানের সময় শেষ, আমাদের সময় শেষ। আরেকটু কথা বলে ভালো হতো, আমাদের নিজেরও যারা দর্শকরা তারাও নিশ্চয়ই চাইছেন, কিন্তু আমাদের এখানেই আজকের মতো বিদায় নিতে হবে। সমস্ত ডক্টরসদের, বিশেষ করে প্যানেলে যারা রয়েছেন, তাদেরকে শুধুমাত্র প্যানেলে যোগদান করার জন্য নয়, দিনরাত এক করে আপনারা আমাদের জন্য লড়ছেন, তার জন্য কুর্নিশ জানাই আপনাদের। অসংখ্য ধন্যবাদ যে যারা দিনরাত এক করে পরিবারকে সরিয়ে রেখে আমাদের জন্য লড়ছেন। মন থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অল ডক্টরস, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই একদিন আবারও নতুন ভোরের সন্ধান পাবো, আবারও হয়তো তখন করোনা নিয়ে, কোভিড নিয়ে আর অনুষ্ঠান করতে হবে না, আমরা সবাই মুক্ত হব, আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরবো। কিন্তু যতদিন না পর্যন্ত ফিরছি ততদিন নিজেকে টিকিয়ে রাখতে হবে, মনের জোর রাখতে হবে, এবং কোনো দরকার পড়লে আপনার জন্য পাশে চিকিৎসকেরা রয়েছেন। আপাতত এখানেই শেষ করছি জবাব চায় বাংলা। সঙ্গে থাকুন, নজর রাখুন রিপাবলিক বাংলায়। নমস্কার।